নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ, পশ্চিমবঙ্গ। একটা প্রশ্ন করি আপনাদের, কতজন বাংলার, পশ্চিমবাংলার কতজন মানুষ আমরা মনে রেখেছি সেই 26,000 শিক্ষক, চাকরিহারা শিক্ষকদের, যারা শহীদ মিনারের নিচে প্রথম আন্দোলন শুরু করেছিলেন? আজও সেই আন্দোলন করে যাচ্ছেন। কিন্তু আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গবাসী কতজন তাদেরকে মনে রেখেছি, বা তাদের জন্যে তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করি কিনা, বা জানতে চাই কিনা তাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে, যে তাদের কি অবস্থা হলো। তারা তো আমাদেরই সহনাগরিক, ফলে আমাদের তো তাদের ব্যাপারে জানার একটা অধিকার আছে এবং প্রয়োজন। সামাজিক, নৈতিকতার সব কিছুর মধ্যে দিয়ে আমাদের তাদের ব্যাপারে জানাটা দরকার, প্রয়োজন। আমি রিসেন্টলি তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আছে যারা আমার সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট রাখে। আমি তাদের কাছ থেকে জানতে পারলাম যে বর্তমান সরকার, প্রশাসন, বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, কেউ, শিক্ষামন্ত্রী, কেউ তাদের পাশে নেই। যে প্রতিশ্রুতি দিয়ে ভোটের সময় বলা হয়েছিল, ক্ষমতায় আসা হয়েছিল, সেই সমস্ত কিছু জলাঞ্জলিতে গেছে। আজকে এই সমস্ত শিক্ষকরা যারা আবার নতুন করে পরীক্ষা দিয়েছে, অনেকে আছে যারা দেননি, অনেকে আছে যারা দিয়েছেন কিন্তু উত্তীর্ণ হতে পারেননি আগের বারের মতো, এই সমস্ত শিক্ষকদের, এই সমস্ত মানুষগুলোর কি হবে, কি হচ্ছে, তাদের জীবন কি করে চলছে, তাদের ব্যাপারে কি কোনো রকম কোনো প্রকল্প, কোনো তাদের স্বার্থ রক্ষা হয় এমন কোনো ব্যাপার, এমন কোনো প্রকল্প বা এমন কোনো সিস্টেম, এমন কোনো নতুন কিছু সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে তাদের জীবন জীবিকার জন্যে, তাদের জীবন জীবিকা নির্দিষ্ট করার জন্যে? এমনকি কোনো রকম কোনো প্রকল্প, কোনো রকম কোনো সামাজিক কার্যকলাপ কিছু কি করা হয়েছে? এই সরকার যখন ক্যাম্পেইন করছিল ভোটের সময়, যখন তারা ভোটের সময় যখন প্রচার করছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছি, বারংবার বলতে শুনেছি, যে যারা বৈধ, মানে যারা যোগ্য আর কি, উনি যোগ্য কথাটা ব্যবহার করতেন, কিন্তু আমার তাতে একটা অবজেকশন আছে বলেই আমি যোগ্য কথাটা ইউজ করলাম না। বৈধ, যারা বৈধ, যে সমস্ত শিক্ষাকর্মীরা বৈধ ছিলেন, যোগ্য সবাই ছিল, সেজন্য সবাই চাকরি করছিল, মানে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন, প্রপারলি প্রসিডিওরালি যারা উত্তীর্ণ হয়েছিলেন, ওই টাকা পয়সা দিয়ে গোজামিল মেরে নয় আর কি, তারা সবাই যোগ্য ছিলেন। কিন্তু বৈধ, আমরা তাদের বৈধ বললে সেটা, দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। সেই বৈধ শিক্ষাকর্মী, তাদের জন্য বলা হয়েছিল যারা বৈধ তাদেরকে আলাদাভাবে সেপারেট করা হবে, সেগ্রিগেট করা হবে, এবং যারা অবৈধ বা অযোগ্য তাদেরকে আলাদা করা হবে। এবং যারা বৈধ তাদের তাদের পুরো এই এন্টায়ার টিম, যারা যতজন রয়েছেন, তাদের ব্যাপারটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে, এবং সুপ্রিম কোর্ট থেকে, সেখান থেকে যাতে তাদের একটা আমরা ভালো একটা সুফল পাই, একটা সুনির্দিষ্ট দিশা দেখাতে পারে, সেরকম করে ব্যবস্থা করা হবে, যাতে করে তাদের সংসারগুলো বাঁচে, যাতে করে তাদের জীবন জীবিকা সুনির্দিষ্ট হতে পারে। কিন্তু এখন সেটার কমপ্লিটলি উল্টো ছবি আমরা দেখছি। আমি ইদানিংকালে তাদের সঙ্গে যোগাযোগ করেছি, আমি তো রেগুলার যোগাযোগে থাকি, তারা আমাকে বিভিন্ন রকম তাদের সুবিধার কথা বলে, তাদের মানসিক অবস্থার কথা বলছে, তারা কিভাবে সংসার চালাবে, কিভাবে ইএমআই দেবে, কিভাবে তাদের বাচ্চারা রয়েছে, সন্তানরা রয়েছে, তাদের পড়াশুনো, বাড়িতে অসুস্থ বাবা মা রয়েছে, বিবাহযোগ্য বোন রয়েছে, অনেকের দিদি আছে, অনেকের ছোট ভাই আছে যে পড়াশোনা করছে, এমন অনেক সংসারে হাজারো প্রবলেম থাকে, হাজারো চাহিদা থাকে, সাংসারিক চাহিদা হাজারো। আমরা যারা সংসার করি আমরা সবাই জানি হাজারো চাহিদা থাকে। সেই সমস্ত চাহিদাগুলো মেটাবে কী করে? একা উপার্জন, একাই উনি উপার্জন করেন, এবং একক উপার্জনের মাধ্যমেই এই সমস্ত সংসারটা চলে। তাহলে এদের যদি, যেরকম সুপ্রিম কোর্টের আগের একটা নির্দেশ ছিল, বহাল রয়েছে সেটা এখনও, 31শে আগস্ট অবধি তাদেরকে
রেখে দেওয়া হয়েছে, বা এইসব শিক্ষকরা তাদের 31 আগস্ট অবধি মেয়াদ, তারপরে মেয়াদ ফুরিয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে সরকার কি করছে? এই যে এত বড় বড় প্রতিশ্রুতি দিয়ে আসা হয়েছিল, সরকার যারা এখন ক্ষমতায় এসেছেন, প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী তো নিজে বারংবার বলেছেন, বারংবার আমরা তাকে বলতে শুনেছি যে যারা বৈধ রয়েছেন, যারা যোগ্য রয়েছেন, তাদের জন্য উনি সুপ্রিম কোর্ট অবধি যাবেন, সুপ্রিম কোর্টে লড়বেন, তাদের যাতে একটা সুনির্দিষ্ট ফল হয়, তারা যাতে জীবনের একটা দিশা পায়, তাদের যাতে চাকরিগুলো বহাল থাকে, সেই ব্যাপারে তিনি উদ্যোগী হবেন এবং তিনি সে ব্যাপারটা নিজে পার্সোনালি দেখবেন। এখন যখন এই সমস্ত শিক্ষকরা এবং শিক্ষাকর্মীরা যাচ্ছেন, যারা চাকরি পাননি বা যাদের এখনও কোনো লেটার আসেনি, কোনো রকম করে শংসাপত্র আসেনি, কোনো কিছুই না, বা যাদের নতুন করে আবার করা হয়েছে, নতুন করে যারা পরীক্ষা দিয়েছেন তাদের তো সে 2016টা বাতিল হয়ে গেছে, এখন নতুন করে আবার পরীক্ষা দিয়ে ফ্রেশারদের সাথে তাদেরকে ঢোকানো হয়েছে, তাদেরও কিন্তু 90 দিনের জন্যে, মানে 3 মাস, বেসিক্যালি 3 মাসের জন্য একটা কন্ট্রাকচুয়াল মতো একটা কাজ দেওয়া হয়েছে। সেখানেও কিন্তু এর অন্যথা কোনো কিছু দেওয়া হয়নি, যেটা পার্মানেন্ট কাজ, বা এটা যে আদপে যেরকম নর্মাল যে কোনো পার্মানেন্ট কাজ চলে সেরকমভাবে তাদের চালানো হবে, সেরকমভাবে কিন্তু কিছু বলা হয়নি। তাদেরকে বলা হয়েছে এটা 90 দিন, মানে 3 মাসের জন্য বহাল রইল, এবং আগে যেটা সুপ্রিম কোর্ট দিয়েছিল 31 আগস্ট অবধি, সেটা তো বহাল রয়েছেই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শুধু আমার নয়, আমার মতো এরকম পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষের, জনসাধারণের, যারা সচেতন, সজাগ, যারা এইসব ব্যাপারে চিন্তাভাবনা করেন এবং খোঁজখবর রাখেন, তাদের সবার প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্রশাসনের কাছে, সরকারের কাছে, যে এই সমস্ত চাকরিহারা মানুষগুলোর সংসার চলবে কি করে? আপনারা যে এখনও শিক্ষামন্ত্রী যে কোনো সদুত্তর দিতে পারছেন না, তার সঙ্গে দেখা করা হয়েছিল, তিনি বলেছেন আমাদের পক্ষে করা এখন কোনো কিছু সম্ভব নয়, যা কোর্ট থেকে অর্ডার আছে সেই কোর্টের অর্ডারই বহাল থাকবে, এবং আমরা দেখছি কি করতে পারি। এটা তো ভেরি ইভেসিভ, দিস ইজ এ ভেরি ইভেসিভ স্টেটমেন্ট। আমরা দেখছি কি করতে পারি, দেখার কি আছে? এখানে তো মুখ্যমন্ত্রী বলেইছিলেন কি করণীয় আছে, বা তিনি কি করবেন, পাওয়ারে আসলে, ক্ষমতায় আসলে তিনি কি করবেন সে তো তিনি জানিয়ে দিয়েছিলেন, বারংবার বলেছিলেন। তাহলে সেই অনুপাতে শিক্ষামন্ত্রী যাচ্ছে না কেন, মন্ত্রক যাচ্ছে না কেন, ডিপার্টমেন্ট যাচ্ছে না কেন, তারা সেরকম কাজ করছে না কেন? তারা কেন নিজেদের আইন মন্ত্রকের সঙ্গে কথা বলে, এবং যারা আইনের পারদর্শী রয়েছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, যারা লয়ার্স রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে এদের একটা হিল্লে কেন করছে না? এই সমস্ত মানুষগুলো, এই সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকারা যারা সমস্ত একটা দুশ্চিন্তায়, একটা দুরাশায় দিন কাটাচ্ছেন, অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন, তাদের কি হবে? 31 আগস্ট মানে কবে? আমরা তো জুনের প্রায় শেষের দিকে এসেছি, জুলাই, আগস্ট, 31 আগস্ট, তারপরে এই সমস্ত এত পরিবারগুলোর কি হবে? আমরা জানতে চাইছি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, আমরা সরকারের কাছে জানতে চাইছি, শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইছি, আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি যে এই সমস্ত শিক্ষার্থীগুলো, এই সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যারা আমাদের সমাজের কন্ট্রাক্টার্স, যারা আমাদের সমাজের ডেভেলপার্স, যারা আমাদের সমাজের প্রমোটার্স, যারা শিক্ষাদান করে, যারা সমাজ তৈরি করে, ছোট ছেলেমেয়েদের, ছোট শিক্ষার্থীদের, তারা তাদের ভবিষ্যৎ গড়ে তোলে। সুতরাং তাদের থেকে বড় ডেভেলপার, তাদের থেকে বড় প্রমোটার আর হয় না। সো এদের জন্যে, যারা শিক্ষাদান করবে, সেই সমস্ত মানুষগুলোর জন্যে সরকার কি ভাবছে, মাননীয় মুখ্যমন্ত্রী বা কি পদক্ষেপ নেবেন, আমরা জানতে চাই। এই প্রশ্ন রাখলাম সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, প্রশাসনের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সবার কাছে, যে এই মানুষগুলোর, দেখুন, লিগালি কি হবে, টেকনিক্যালি কি হবে, সে সমস্ত দিকে আমরা জানতে চাই না, আমরা সেসব দিকে যেতেও চাই না। যখন এই ব্যাপারটা কোর্টে রয়েছে তখন ইট ইজ আ সাব জুডিস ম্যাটার। সুতরাং সেই ব্যাপারে কোর্টের ব্যাপারে আমরা বিশেষ কোনো কথা বলতে চাই না, কোর্টের রায়ের ব্যাপারেও আমরা এই নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি তো বিশেষভাবে বলতেই চাই না, কারণ ইট ইজ আ সাব জুডিস ম্যাটার। কিন্তু মানবিকতার দিক থেকে তো আমরা কথা বলতেই পারি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবদার করতেই পারি, আমরা আবেদন রাখতেই পারি যে আপনি দেখুন, আপনি তো রাজা, আপনি তো রাজ্যপাট সামলাচ্ছেন, আপনার দিকেই তো আমরা সবাই তাকিয়ে থাকবো। যারা যেখানে যত দুঃখ কষ্টে থাকে, দুরাশায় থাকে, তারা আপনার দিকে তাকিয়ে থাকবে যে আপনি কি সুরাহা করবেন, আপনি তাদের কি সলিউশন দেবেন, আপনি কি সেটেলমেন্ট, কি সর্ট আউট করবেন। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন রইল,
প্রশাসনের কাছেও রইল। শিক্ষামন্ত্রী, আপনি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করুন মুখ্যমন্ত্রীর সাথে। এই সমস্ত ছেলেমেয়েগুলো যারা সমস্ত পড়াশুনো করেছে, যাদের ভবিষ্যৎ এখন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তাদের সমস্ত সংসার, শুধু তারা একা নয়, তাদের সংসারে কতজন থাকে আপনি চিন্তা করুন তো। যদি 5 জন করেও ধরা হয় তাহলে কতজন গিয়ে দাঁড়ায়? তারা সবাই এফেক্টেড। শুধু যে মুষ্টিমেয় কিছু লোক বা 26,000 সেরকম নয়, তাদের সাথে তাদের এন্টায়ার ফ্যামিলি, এবং সেই ফ্যামিলির ওপরে যারা ডিপেন্ড করছে, তারা প্রত্যেকেই এই ব্যাপারে আহত হচ্ছে, তারা প্রত্যেকেই এই ব্যাপারে এফেক্টেড হচ্ছে। সুতরাং এটা একটা সাংঘাতিক বড় সামাজিক প্রবলেম হয়ে দাঁড়াবে, এবং এই মানুষগুলো যদি ইমিডিয়েটলি কোনো সেটেলমেন্ট, কোনো সলিউশন না করা হয়, তাহলে এরা কিন্তু অবভিয়াসলি একটা সাংঘাতিক মানসিক সংগ্রামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। সুতরাং সেই সংগ্রাম থেকে বাঁচানোর জন্যে, সেই মানসিক দুরাশা, সেই মানসিক ব্যাধি থেকে বাঁচানোর জন্যে আপনারা কিছু একটু করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি দয়া করে এই ব্যাপারটা দেখুন, ওদেরকে একটা সুরাহা দিন। আপনি বলুন কি করবে ওরা। আপনার দরকার হয় আপনি আপনার আইন মন্ত্রকের সঙ্গে কথা বলুন। আপনার আইনজ্ঞ রয়েছে, বিশেষজ্ঞরা রয়েছেন, লিগাল অফিসাররা রয়েছেন, লয়ার্সরা রয়েছেন। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। এটা আমার তরফ থেকে, আমার দলের তরফ থেকে, আমার মতো অগণিত সাধারণ মানুষের তরফ থেকে পশ্চিমবাংলার আপনার কাছে আবেদন রইল। এই মানুষগুলোর জন্য কিছু করুন। এই যে কর্মহারা যারা হয়ে পড়বে 31শে আগস্টের পরে, যেন তারা কর্মহারা না হয়ে পড়েন, যাতে তাদের চাকরিটা বহাল থাকে, আপনি কিছু একটা করুন। আপনার কাছে আমরা আবেদন রাখলাম, এবং আমরা আশা করি আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন, সহৃদয়ে দেখবেন, মানবিকতার দিক থেকে দেখবেন, এবং আপনি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন, এই আশা আমরা রাখি। ঠিক যেরকমভাবে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের সময়, ক্যাম্পেইন করার সময়, প্রচার করার সময়, আমরা আশা করছি আপনি সেই কথা রাখবেন, আপনার সেই প্রতিশ্রুতি আপনি রাখবেন, এবং এই মানুষগুলো, এই শিক্ষাকর্মী, শিক্ষক, শিক্ষিকা, এরা বাঁচবে, এদের সংসারগুলো বেঁচে যাবে।